তো কেমন আছেন ইতিহাসের অনুরাগী বন্ধুরা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি হিস্ট্রিক হল। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মুদ্রণ বিপ্লব সম্পর্কে একটা নোট। আমি এর আগেই মুদ্রণ বিপ্লব সম্পর্কে আলোচনা করেছিলাম আমার ভিডিওতে যে কীভাবে মুদ্রণ বিপ্লব হয়েছিল। তো কিছুজন বলার খাতিরে আমি এই নোটটি নিয়ে এসেছি এবং আমাদের অফিসিয়াল ওয়েবসাইটেও অনেকজন মন্তব্য করেছিলেন। তো সেই হেতু আমি একটি নোট নিয়ে এসেছি এবং আমি ঠিক করেছি যে এখানে এরকম একাধিক নোট আপনাদের এখানে প্রদান করে থাকবো। তো আর দেরি না করে এই মুদ্রণ বিপ্লবটা কী বা মুদ্রণ বিপ্লব সম্পর্কে যে নোটটি আছে সেটি আমি আপনাদের সঙ্গে আলোচনা করে নিতে চাই। মুদ্রণ যন্ত্রের আবিষ্কারের আগে হাতের লেখা বইয়ের প্রচলন ছিল। সেই সকল লিপির প্রতিলিপি তৈরি করাও হতো প্রচুর পরিশ্রম করে। লিখিত প্রতিলিপিগুলিতে ভুল হওয়ারও সম্ভাবনা খুব বেশি ছিল। মুদ্রণ যন্ত্রের আবিষ্কারের পর থেকে অতি সহজেই এই প্রতিলিপি অনেক বেশি নির্ভুলভাবে ছাপানো সহজ হলো। ফলে শ্রম ও সময় উভয়েরই আশ্রয় হলো। পুস্তক রচনায় অধিক উৎসাহের সঙ্গে সঙ্গে পুস্তক পাঠেরও উৎসাহ সাধারণ জনগণের মধ্যে বৃদ্ধি পায়। জ্ঞানের এই ব্যাপক প্রসার চিন্তা ও চেতনার বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিল। জোহানেস গুটেনবার্গ নামে এক ধাতু শিল্পী জার্মানির মেইঞ্জ নামক স্থানে আধুনিক টাইপ প্রস্তুত করার পদ্ধতি আবিষ্কার করলে মুদ্রণ ব্যবস্থার আমূল পরিবর্তন হয়। সেই সময়ে গবেষক রাইস নথিপত্র থেকে প্রমাণ সংগ্রহ করে দাবি করেন যে মুদ্রণ যন্ত্রের আবিষ্কারে জোহানন ফাস্ট ও পিটার কয়ার এই দুজনের নামও উল্লেখযোগ্য। রাইস মনে করেন যে অষ্টম শতকে ব্লক প্রিন্টিংয়ের কাজ শুরু হয় চীনে। ব্লকগুলি ছিল কাঠের তৈরি। প্রথমে কাঠের ওপর উল্টো করে ছবি এঁকে নেওয়া হতো, তারপর চাইনিজ কালিতে ডুবিয়ে ছবির প্রিন্ট তৈরি করা হতো। চীন থেকে এই প্রক্রিয়া ইউরোপে আসে চতুর্দশ শতকের প্রথমার্ধে। আবার মায়ারস বলেন যে গুটেনবার্গের আবিষ্কারের ওপর চীন দেশীয় মুদ্রণের প্রভাব লক্ষ্য করা যায়। রাইস মনে করেন যে অক্ষরের ব্লক তৈরি প্রিন্টিং রেভলিউশন বা মুদ্রণ বিপ্লবের প্রথম পর্যায়। একেবারে প্রথম দিকে প্রিন্টিং ব্লক কাগজের বদলে চামড়ায় ব্যবহার হওয়ার জন্য এর স্থায়িত্বকাল ছিল কম। চীনে কাগজের ব্যবহার শুরু হলে দ্বাদশ শতকে ইউরোপে প্রবেশ করে এবং বিশ্বের বিভিন্ন স্থানে জালিতে 1270 খ্রিস্টাব্দে, ফ্রান্সে 1340 এবং জার্মানিতে 1390 খ্রিস্টাব্দে কাগজের ব্যবহার বৃদ্ধি পরিলক্ষিত হয়। ইউরোপে কাগজের কল প্রথম স্থাপিত হয় এবং ছাপার কাজের ক্ষেত্রে পার্চমেন্টের বদলে কাগজকেই বেছে নেওয়া হয়। ছাপার পর কাগজের শুকানো আরও সহজ ও তাড়াতাড়ি হয়ে ওঠে। মুদ্রণ ব্যবস্থার ক্ষেত্রে ব্লক পেপারের মতো কালির ব্যবহার হতো। পঞ্চদশ শতকের শুরুতে ফ্লেমিশ শিল্পীদের তেল জাতীয় কালি বা তেল জাতীয় রঙের ব্যবহার ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মুদ্রণ শিল্পীরা চাইনিজ কালি ছাড়াও ফ্লেমিশ তেল কালি ব্যবহার শুরু করে, যার ফলে কালি ও কাগজের মানের যথেষ্ট উন্নতি ঘটে। ধাতব অক্ষর তৈরি করার পর তাতে কালি লাগিয়ে জোরে চেপে দেওয়ার জন্য কাঠের যন্ত্র ব্যবহার করা হতো। মুদ্রণের জন্য এই যন্ত্রই ব্যবহার করা হতো। কাগজের কালি ব্যবহার করার পর সেই কালি সহ কাগজ শুকিয়ে নেওয়া হতো। সেই শুকানো ছাপানো কাগজ দ্বারা তৈরি হতো পুস্তক। ইভান ক্যামরেন মন্তব্য করেন যে নির্ভুলতাই ছিল মুদ্রণ বিপ্লবের একমাত্র চাবিকাঠি। ছাপার ব্যাপারে সবথেকে বেশি এগিয়ে ছিলেন জার্মানির মেইজ শহর। গুটেনবার্গ তার ছাপাখানার পুরো একটি বাইবেল ছাপান। সম্ভবত এটিই 1455 খ্রিস্টাব্দে ইউরোপের প্রথম ছাপা বই। 1455 খ্রিস্টাব্দে আগস্ট মাসে ফার্স্ট ও স্কয়াররা লাল কালিতে পার্চমেন্টে ছেপে তাদের বই প্রকাশ করেছিলেন। প্রথম দিকে অক্ষরগুলি ছিল খানিকটা হস্তলিপির মতো, পরে অক্ষরগুলি আরও সুন্দর ও স্পষ্ট হতে থাকে। ব্যবহৃত প্রিন্টিং ব্লকগুলি ছিল সীসার তৈরি, তাই ছাপা লেখাগুলিও ছিল স্পষ্ট এবং জায়গাও খুব কম ছাপা লাগত। মুদ্রণ ব্যবস্থা বেশি কার্যকারী হয় তৎকালীন ধর্মযাজকদের হাতে। তারা ধর্মীয় চুক্তিপত্র বা মার্জনাপত্র, যেটাকে ইন্ডালজেন্স বলা হয়, ছাপাতে মুদ্রণ যন্ত্র সবথেকে বেশি ব্যবহার করতেন। এছাড়া টমাস অ্যাকুইনাসের প্রবন্ধ, বাইবেল বিষয়ক টিকা, বিভিন্ন স্তোত্রসমূহ প্রচুর সংখ্যক ছাপানো হতো। প্রথমে ছিল ছোট প্রেস, পরে পরিমাণ মূলধন বিনিয়োগ করে বড় আকারের প্রেস তৈরি করা হয়। একই টাইপ বা হরফের ব্যবহার বিভিন্ন পুস্তকে ব্যবহার করে সময় মুদ্রণ ব্যয় কম হতে থাকে। পঞ্চদশ শতকের শেষ পর্যায়ে বিশ্ববিদ্যালয় ও মহাবিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধি পেলে সেখানে ছাত্র সংখ্যাও বেড়ে যায়, ফলে পুস্তকের চাহিদা আরও বৃদ্ধি পায়।
ছাপাখানার ওপর নির্ভর করে মেধার বিকাশ ঘটে। ষোড়শ শতকে মুদ্রিত গ্রন্থগুলির মধ্যে বাইবেল থেকে শুরু করে বিশ্বকোষ, বীরগাথা, বিভিন্ন প্রাচীন গ্রিক রোমান অনুবাদ সাহিত্য ও ধর্মগ্রন্থ ছিল উল্লেখযোগ্য। এছাড়াও গণিত, জ্যোতিষশাস্ত্র, চিকিৎসা ও জ্যোতির্বিজ্ঞান বিষয়ক গ্রন্থও ছাপা হতো। সংক্ষেপে বলা যায় যে মুদ্রণ ব্যবস্থার অগ্রগতির ফলে সাধারণ মানুষের জ্ঞান ভাণ্ডারের দরজা উন্মুক্ত হয়। মার্টিন লুথারের জার্মান ভাষার বাইবেল অনুবাদ 1520 খ্রিস্টাব্দে গুটেনবার্গের ছাপাখানা থেকেই মুদ্রিত হয়। হরফ বা ব্লক নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলার আগে নিকোলাস জেনস নামে ফরাসি মুদ্রণ শিল্পী ভেনিসে 1475 খ্রিস্টাব্দে পুরানো রোমান হরফের বই ছাপিয়েছিলেন। এরপর 1502 খ্রিস্টাব্দে অ্যালডাস ম্যানিফাস এবং তার সহকর্মী ফ্রান্সিসকো গিদো ইতালীয় হরফ আবিষ্কার করেন। গুটেনবার্গ, ফাস্ট ও স্কয়কর ছাপাখানার আবিষ্কার ও তার বিস্তার ইউরোপের মুদ্রণ ইতিহাসে গভীর প্রভাব ফেলে গেছে, যা মানুষের জ্ঞান ও মননশীলতার জগতে উজ্জ্বল সম্ভাবনার আলো জাগিয়ে রেখেছিল। এই গুটেনবর্গীয় ছাপাখানার অনুকরণেই ইতালীয় ছাপাখানাগুলি প্রতিষ্ঠিত হয়েছিল। ইতালি, ফ্রান্স, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, বোহেমিয়াতেও 1483 খ্রিস্টাব্দের মধ্যে ডেনমার্ক, সুইডেন, স্পেন, ইংল্যান্ড, হাঙ্গেরি ও পোল্যান্ডে 1476 খ্রিস্টাব্দের মধ্যে ছাপাখানাগুলি স্থাপিত হয়। ইউরোপে 1580 খ্রিস্টাব্দের মধ্যে প্রায় 6 মিলিয়ন বই প্রকাশিত হয়। খ্রিস্টীয় ষোড়শ শতকে থেকে সপ্তদশ শতকের মধ্যে ইউরোপের প্রায় 15,000 ছাপাখানা গুটেনবার্গের ছাপাখানার অনুকরণে প্রতিষ্ঠিত হয়। ভেনিস, রোম, মেঞ্জ, স্ট্রাসবার্গ, আগসবার্গ, প্যারিস, লিয়ন ইত্যাদি নগরেও ছাপাখানা ছিল বিখ্যাত। এই সকল ছাপাখানা থেকে মুদ্রিত বইয়ের মধ্যে বাইবেলের সংখ্যাই ছিল বেশি। মানব সভ্যতার ইতিহাসে মুদ্রণ যন্ত্রের বৈপ্লবিক আবিষ্কারের ফলে সাংস্কৃতিক জীবনে এর সুদূরপ্রসারী প্রভাব পড়ে। এই ঐতিহাসিক আবিষ্কারের ফলে মানুষের জ্ঞানের পরিধির বিস্তার ঘটে। পুরাতন লিখিত পাণ্ডুলিপি ও অনুকৃত মুদ্রিত হয়। অন্তিম পর্যায়ে গড়ে ওঠা নতুন মুদ্রণ ব্যবস্থা, পুস্তক বিপণী ও লাইব্রেরি, ষোড়শ শতকের ব্যক্তিগত প্রয়োজনে অতিরিক্ত পরিমাণে গ্রন্থের সংগ্রহের প্রবণতা, গ্রন্থগুলি সংরক্ষণের জন্য গ্রন্থাগার নির্মাণ এবং সেগুলিকে সমৃদ্ধ করার প্রচেষ্টা দেখা দিয়েছিল। প্রাচীন গ্রিস ও রোমের শ্রেষ্ঠ মনীষীদের পাণ্ডুলিপি প্রকাশিত হওয়ার সময় সেগুলি সংশোধন এবং পরিবর্তন করা হলো। এর ফলে গুরুত্বপূর্ণ গ্রন্থগুলি হলো পরিমার্জিত ও পরিবর্তিত। কোপার্নিকাসের মতো বহু পণ্ডিতদের রচনার মাধ্যমে জ্ঞানভাণ্ডার সাধারণ মানুষের হাতে অতি সহজেই পৌঁছে গেল। বাইবেল থেকে শুরু করে সকল মনীষীদের রচনাগুলির সংকলনের মাধ্যমে অসংখ্য গ্রন্থ অল্প সময়ের মধ্যে সঠিকভাবে প্রকাশিত হতে লাগলো। ফলে সাধারণ মানুষের কাছে জ্ঞানের দরজা উন্মুক্ত হলো। রাইসের মতে এই পরিবর্ধিত ও পরিমার্জিত সংকলন প্রকাশ করার বিষয়টি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার ভাষায়, প্রিন্টিং টার্মড intellectual works as a whole into a cooperative instead of solitary human activity। জ্ঞান সাধারণ মানুষের কাছে ছড়িয়ে পড়তে থাকে। মুদ্রিত বইয়ের সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকে। ফলে পাঠাদান ও পাঠ্য গ্রহণের সুবিধাও বেড়ে গিয়েছিল। পুস্তকের মাধ্যমে শ্রেণীকক্ষে পড়ার সঙ্গে সঙ্গে স্মৃতির ওপর নির্ভরশীলতাও অনেক ক্ষেত্রে হ্রাস পেয়েছিল। তথ্য নির্ভর জ্ঞানের থেকে বিচার করে যুক্তির ওপর অনেক বেশি বিস্তার লাভ করেছিল। ফলে পুস্তক পাঠ এবং পুস্তক রচনা উভয় ক্ষেত্রে উৎসাহ দেখা দিয়েছিল। ধর্মসংস্কার আন্দোলনে গুটেনবার্গ এর ছাপাখানা আবিষ্কারের গতি এনেছিল। ছাপাখানার মাধ্যমে ইরাসমাস, মার্টিন লুথার, ক্যালভিন প্রমুখ সমাজ সংস্কারকদের ধর্মীয় সংস্কারমূলক চিন্তাধারা খুবই তাড়াতাড়ি সাধারণ মানুষের কাছে পৌঁছাতে থাকে। অন্যদিকে ধর্মীয় সংস্কারকদের প্রভাব কমানোর জন্য পোপ ছাপাখানাগুলিতে বিধিনিষেধ আরোপ করেন। এর ফলে ছাপাখানার গুরুত্বও আরও বেশি পরিমাণে বৃদ্ধি পায়। ছাপাখানা থেকে বহু বেনামি বই সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, যা সাধারণ মানুষের চিন্তাভাবনার বিকাশে সাহায্য করেছিল। রুজি রোজগার উপায় হিসাবে মুদ্রণ ব্যবস্থা শুরু থেকেই ছিল বাণিজ্যের অন্যতম ক্ষেত্র। বই প্রকাশ ও তা বিক্রি করে বহু মানুষ জীবিকা অর্জন করত। সুতরাং প্রথম থেকেই এর জন্য মূলধনের ও বাজারের যথেষ্ট প্রয়োজন ছিল। বাজারের চাহিদা অনুসারে সেই ছাপানো প্রচুর উৎসাহ পেয়েছিল। এখানটা বই হবে। আবার এক্ষেত্রে বইভিত্তিক বাণিজ্যিক প্রতিযোগিতারও সম্মুখীন হতে হলো। বিশেষত বইয়ের মূল্য নির্ধারণের ক্ষেত্রে প্রকাশিত বই বাজারে পৌঁছানোর জন্য সংগঠনের ওপর নির্ভর করতে হতো।
এই সংগঠনের সঙ্গে যুক্ত থাকতেন বহু মুদ্রক, প্রকাশক ও বিক্রেতা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক এবং ছাত্ররা যে সকল জ্ঞান ও তথ্যভিত্তিক পুস্তক পাঠ করতেন, সেই সকল পুরানো পাণ্ডিত্যপূর্ণ বইগুলি বিক্রয় বাজার ছিল অনুন্নত, ছোট ও সীমিত। পিটার লোমবার্ড, ওয়াকামের উইলিয়াম এবং টমাস একুইনাসের লেখনী ছিল উন্নত মানের। এই সকল বই শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। এক কথায় বলতে গেলে পুস্তক মুদ্রণ ও বিক্রয় কেন্দ্র করে বাণিজ্য ছিল যথেষ্ট উন্নত মানের। এক্ষেত্রে ভেনিস, আউসবার্গ, কোলন প্রভৃতি অঞ্চল ছিল উল্লেখযোগ্য। মুদ্রণ চর্চার প্রভৃতি প্রভাব ল্যাটিন ধ্রুপদী সাহিত্য চর্চার বিশেষ লক্ষণীয়। প্রাচীন ইউরোপে ল্যাটিন সভ্যতার বিকাশ ঘটেছিল পরিপূর্ণভাবে, তাই প্রাচীন ইউরোপে ধ্রুপদী শিক্ষার প্রভাব প্রতিষ্ঠিতগুলির ওপর প্রতিফলিত হয়েছিল। লাতিন ভাষায় চর্চার আসল বিকাশ ঘটে মানবতার আবির্ভাবের পরেই। ব্যাকরণ বিষয়ক বিবিধ গ্রন্থ ছিল প্রকাশকদের তালিকার অগ্রগণ্য। ভার্জিল ও ওভিড ছিলেন তৎকালীন ধ্রুপদী সাহিত্যকর্তাদের মধ্যে অন্যতম। এছাড়াও দার্শনিকদের মধ্যে অন্যতম ছিলেন সিসরো, যার লেখা পুনর্মুদ্রিত হয়েছিল। দেশীয় ভাষায় এই প্রকাশনের উৎসাহ দিয়েছিলেন। ফ্রান্সের রাষ্ট্রীয় ঐক্যের মাধ্যম হিসাবে দেশীয় ভাষা ও ফরাসি ভাষাকেই তৎকালীন রাজারা বেছে নিয়েছিলেন। এদের মধ্যে দ্বাদশ লুই এবং প্রথম ফ্রান্সিস ছিলেন উল্লেখযোগ্য। এরা ধ্রুপদী সাহিত্যে ফরাসি ভাষার অনুবাদের জন্য প্রশংসার দাবি রাখে। স্পেন ও ইংল্যান্ডের দেশীয় ভাষায় রচিত বইয়ের প্রতি আগ্রহ এবং সেই বই ভিত্তিক বাজারগত চাহিদার বিকাশ একটু দেরিতে হয়। ইংল্যান্ডে 1550 খ্রিস্টাব্দে 40টি এবং পরে 50টি বছরে 111টি অনুদ্ধৃত গ্রন্থ প্রকাশিত হয়। জার্মানিতে এই বিকাশ একটু ধীর গতিতে এগিয়েছিল। ফলে দেখা যাচ্ছে যে মুদ্রণ দেশীয় ভাষা বিকাশে প্রভূত সাহায্য করেছিল, বিজ্ঞানের ক্ষেত্রেও মুদ্রণের প্রভাব অনস্বীকার্য। 1543 খ্রিস্টাব্দে কোপার্নিকাসের গ্রন্থ, ভেসলিয়ারের গ্রন্থ প্রকাশিত হয়। সেখানে টিসিয়ানের ছাত্র কালকায় কাঠ খোদাইয়ের ছবি ছিল। এছাড়াও ভূগোল, বিজ্ঞান, বিবিধ বৈজ্ঞানিক জ্ঞান সম্বলিত গ্রন্থ এই সময় প্রকাশ করা হয়। পঞ্চদশ শতকের মুদ্রণ যন্ত্রের আবিষ্কার পরবর্তী কয়েক শতক ধরে ইউরোপের ব্যাপকভাবে বিস্তার লাভ করেন, যার ফলে জ্ঞান বিজ্ঞানের আলো, মেধা ও শিক্ষা সীমাবদ্ধ না থেকে সকল মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছিল। অন্ধবিশ্বাস, যুক্তিহীনতা ও কুসংস্কারের বাঁধন ভেঙে যুক্তি ও চেতনার বিকাশ দ্রুত করেছিল, যা মানুষের নবজাগরণের দিকে অগ্রসর করতে সাহায্য করেছিল। আশা করছি এই নোটটি আপনারা সম্পূর্ণ পেয়েছেন, এবং যদি আপনাদের কোনো জায়গায় অসুবিধা থাকে অবশ্যই আমায় মন্তব্য করতে পারেন, এবং এই নোটটির আমি অরিজিনাল লিঙ্কও আপনাদের দিয়ে দেবো, চাইলে আপনারা সেখান থেকে এটিকে সম্পূর্ণ পড়তে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সঙ্গে। তো যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।